সবুজের এক অনন্য গুণ আছে, এই রং চোখ জুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চোখ বুজে রাখলে যেমন চোখ বিশ্রাম পায়, সবুজের দিকে তাকিয়ে থাকলেও ঠিক ততটাই আরাম পায়। ওরা মুগ্ধ হয়ে সবুজ দেখছে। উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে। আশেপাশে তিন ধারে পাহাড়। এত উঁচু পাহাড়ে সে উঠল কি করে ওরা মনে করতে পারছে না। মনে করাটাকে এই মুহূর্তে প্রয়োজনীয় বলে মনেও করল না। তার সমস্ত মনোযোগ সবুজের দিকে। আকাশের রংটা বড় অদ্ভুত এই মুহূর্তে, কমলা আর গোলাপির এক মিশ্রণ। সূর্যাস্তের পরপর আকাশটাকে ঠিক এরকমই দেখায়। কিন্তু এখন তো সূর্যাস্তের সময় নয়, এখন কোন সময় ওরা সেটাও মনে করতে পারল না। দিন দিন কি তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে? মিষ্টি একটা বাতাস বয়ে গেল, বাতাসে ওরা চুলগুলো উঠছে। প্রাণ ভরে উপভোগ করার মতো একটা বাতাস। চোখ দুটো বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল ওরা। আবারও বাতাস বয়ে গেল, তবে এবারের বাতাসের তেজ খানিকটা বেশি। পাহাড়ের গায়ে বেয়ে ওঠা গাছগুলো নড়ে উঠল। কয়েক মুহূর্ত পর আবারও বয়ে গেল বাতাস। এই বাতাসের তেজ আরো বেশি। গাছপালা নড়ে উঠল, পাহাড়ের গায়ে পড়ে থাকা পাতাগুলো বাতাসে উড়ে গেল। নিমিষেই ধুলো ছড়াছড়ি হলো চারিদিকে। এবার যেন একটু ভয় পেল ওরা, এসব কি হচ্ছে তার সাথে। আরেক দফা বাতাস বয়ে গেল। বাতাসের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওরা নিজেই উড়ে গেল। তড়িৎ গতিতে বাতাসটাকে টেনে নিয়ে গেল পাহাড়ের শেষ প্রান্তে। এই উঁচু পাহাড়ের নিচ থেকে পড়া মানে নির্ঘাত মৃত্যু। ওরা পড়ে যায়নি, ঝুলে আছে পাহাড়ের শেষ প্রান্তে থাকা একটা গাছের সঙ্গে। আরেক দফা বাতাস এলে এই গাছটাও ভেঙে যাবে আর সেও এক নিমিষে পড়ে যাবে নিচে। ওরা মনে মনে প্রার্থনা করছে বাতাসের তীব্রতা এবার যেন শেষ হয়, প্রাণে যেন বেঁচে যায় সে। কিন্তু তার কোনো প্রার্থনায় বোধহয় কাজে এলো না। আবারও বয়ে গেল বাতাস, সব থেকে তীব্রতর, সব থেকে ভয়ঙ্কর বাতাস। যে গাছটাকে আঁকড়ে ধরে ওরা ঝুলেছিল সেই গাছটাও ভেঙে পড়ল। ওরা একটু একটু করে পড়ে যাচ্ছে পাহাড়ের নিচে। সে চিৎকার করতে চাইছে, তবে চিৎকার করতে পারছে না। ঠিক এই মুহূর্তে তার মনে পড়ল সে তো একা নয়, তার সঙ্গে আছে তার সন্তান। নিজের মৃত্যুকে ভয় নেই ওরার, কিন্তু বাবু, ওকে তো বাঁচাতে হবে। এই মুহূর্তে কি করে বাঁচাবে সে বাবুকে? আর কোনো পথ কি খোলা আছে? জেগে উঠল ওরা। প্রচন্ড গতিতে ধরফর করছে তার হৃদয়। এই নভেম্বরের মৃদু শীতের মাঝেও ঘামছে সে। সাবধানে উঠে বসলো ওরা। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করছে সে, পারছে না। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নিজের অজান্তেই ওরার হাত দুটো চলে গেল তার পেটের উপরে। বাবু ঠিক আছে, ঠিক তো সে নিজেও আছে, তবে এমন একটা স্বপ্ন কেন দেখলো ওরা? বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি খেলো ওরা। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। বহুদিন পর এমন বাজে একটা স্বপ্ন দেখলো সে। বিয়ের আগে ওরা প্রায় দুঃস্বপ্ন দেখত, এখন আর দেখে না। রাতে আরশাদের শক্ত বাহুডোরে আবদ্ধ থেকে তার সমস্ত ভয় পালিয়ে যায়। আরশাদ পাশে থাকলে দুঃস্বপ্ন দেখেও ভয় পায় না ওরা। আজ বহুদিন পর একা ঘুমাতে হয়েছে, সেই ঘুমের মাঝে এমন স্বপ্ন দেখেছে বলেই হয়তো ভয়ের মাত্রাটা এতটা বেশি। কয়েক মুহূর্ত লম্বা শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল ওরা। তবে মনের ভয়টা এখনো কাটল না। আচমকা মোবাইলের রিংটোন বেজে উঠল। এই আকস্মিক আওয়াজে রীতিমতো আটকে উঠল ওরা। নিজেকে আরেক দফা সামলে মোবাইলটা হাতে নিল ওরা। স্ক্রিনে ভেসে উঠেছে আরশাদের নাম। ওরা কল রিসিভ করতে আরশাদ অপর প্রান্ত থেকে বলল, উঠে আসো। ওরা কাঁপা কাঁপা গলায় বলল, মাত্রই উঠলাম। তুমি তুমি সেটে পৌঁছেছো? না, গাড়িতে। ওরা? আরশাদ সন্দেহযুক্ত কণ্ঠে বলল, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? ঠিক আছো তুমি? ওরা চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। দুঃস্বপ্নের কথা ভুলেও বলা যাবে না। আরশাদকে বললে নির্ঘাত রাগ করবে। গম্ভীর গলায় বলবে, তোমাকে আগেই নিষেধ করেছিলাম ওখানে যেতে। একা একা ঘুমালেই তো তুমি দুঃস্বপ্ন দেখো। কি দরকার সকাল সকাল ছেলেটাকে রাগিয়ে দিয়ে? আরশাদ উদ্বিগ্ন স্বরে বলল, রাতে ভালো ঘুম হয়নি না? তুমি তো আবার নতুন জায়গায় সহজে ঘুমাইতেই পারো না। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, প্রেগনেন্সি শুরুর পর থেকে তো সবকিছু উল্টোই হচ্ছে। এখন দেখছি নতুন জায়গাতেই ঘুম ভালো হচ্ছে। কাল এখানে পৌঁছে ফ্রেশ হয়ে কতক্ষণ ঘুমালাম, রাতেও বেশিক্ষণ জাগতে পারিনি। একটার পরপরই ঘুমিয়ে পড়ি আমি। আরশাদ কি যেন ভেবে বলল, তাহলে এক কাজ করি, তুমি ঢাকা এলে বাবু না আসা পর্যন্ত আমরা অন্যত্রে ঘুমাবো। এমনিও তোমার বেশি একটা দোতলা পেয়ে ওঠানামা করা ঠিক না। নিচতলা কোনো একটা ঘরে আমরা থাকবো। মাঝে মাঝে নিজের ভাগ্য দেখে নিজেই বিস্মিত হয়ে পড়ে ওরা। এতটা ভাগ্যবতী কেন সে? তার ছোট বড় সকল প্রয়োজনের দিকে খেয়াল আরশাদের। অপরিচিত জায়গায় তার ঘুম ভালো হচ্ছে না বলে নির্দ্বিধায় নিজের পরিচিত জায়গা ছেড়ে দিতে রাজি আরশাদ। তাকে নিয়ে কত চিন্তা মানুষটার। ওরার তো আজকাল নিজেকে নিয়ে চিন্তাই করতে হয় না, তার ভাগে চিন্তাটুকু আরশাদ করে দেয়। মনের অজান্তেই ওরার চোখে জল চলে গেল।
সাবধানে চোখের জল মুছে ওরা কোমল স্বরে বলল, আরশাদ, হুম। আই লাভ ইউ। আরশাদ মজার ছলে বলল। গুড ফর ইউ। ওরা ভ্রু কুচকে থমথমে গলায় বলল। তাই না? আরশাদ হেসে ফেলে বলল। আই লাভ ইউ টু। হাসি ফুটে উঠল ওরার ঠোঁটেও। ভাগ্যিস আরশাদ কল করেছিল, না হলে তো আজকের দিনটা অমন ভয়ঙ্করভাবেই শুরু হতো। হোটেলের রুম সার্ভিসে কল করে ওরা ঘরেই ব্রেকফাস্ট আনিয়ে নিল। নিচে নেমে ব্রেকফাস্ট করার মতো শক্তি এই মুহূর্তে সে পাচ্ছে না। 2 তাক বিশিষ্ট রুম সার্ভিস ট্রলি ভর্তি বিভিন্ন প্রকার খাবার দাবার। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো প্রায় সবই সে খেয়ে ফেলেছে। যে মেয়েটা দুদিন আগে কম কম খেত, সে নিজের অজান্তে এখন এত বেশি খেয়ে ফেলছে। সব বাবুর দোষ। প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে সব ওষুধগুলো খেয়ে নিল ওরা। আরশাদ শুধুই চিন্তা করে, এই তো ওরা ঠিক নিজের দায়িত্ব নিজেই নিতে পারছে। গোসল করে বেরিয়ে আজকের দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। 4 দিন শুটিং আটকে থাকার জন্য সিনেমার বাজেট স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। প্রোডাকশন টিম প্রতিদিনের জন্য একটা বাজেট নির্ধারণ করে দেয়, আর সেই বাজেট অনুযায়ী খরচ করার দায়িত্ব প্রোডাকশন ম্যানেজারের। এই 4 দিনে বেঁধে দেওয়া বাজেটের থেকেও বেশি খরচ হয়ে গেছে। সেই বেশির মাত্রা কতটুকু তাই আজ বের করতে হবে। প্রোডাকশন ম্যানেজাররা শুটিং সেটে একটা ঝামেলা সৃষ্টি হলে সুযোগ বুঝে বাজেটের অতিরিক্ত খরচ করে ফেলে। খরচ তো কিছুই করে না, খরচের খাতায় বেশি বেশি লেখে, আর সেই অতিরিক্ত টাকাটা শেষমেশ যায় তারই পকেটে। প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে ওরা আজ এই বাজেট নিয়ে বসবে। তৈরি হতে হতে মনে মনে কেমন খটকা লাগলো ওরার। কেমন একটা অস্বস্তি অনুভূত হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন অনবরত তাকে দেখছে। জানালার দিকে চোখ গেল ওরা। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে জানালার কাছে দাঁড়ালো ওরা। কিঞ্চিত শঙ্কা নিয়ে পর্দা সরালো। না, জানালার বাইরে তো কেউ নেই, তাহলে কেন তার মনে হলো কেউ তাকে দেখছে? ওরা বেশি কিছু ভাবতে পারলো না। এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। দুঃস্বপ্নটা তার মাঝে চাপা একটা ভয়ের সৃষ্টি করেছে। সেই ভয়ের কারণেই হয়তো এসব উল্টাপাল্টা ভাবছে ওরা। বদ্ধ ঘরের মধ্যে সে ছাড়া আর তো কেউ নেই, কেউ তাকে দেখবে কি করে? বেরিয়ে গেল ওরা। হোটেল থেকে কিছুটা দূরেই শুটিং সেট। এখানেই গোটা একটা গ্রামে সেট তৈরি করা হয়েছিল। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে যা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এই ধ্বংসস্তূপে আপাতত কয়েকদিন শুটিং চলবে। একটু পরেই শুটিং শুরু হবে। সেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্যামেরা রোল হচ্ছে, পরিচালক অভিনেতাদের শেষ মুহূর্তের ব্রিফিং দিচ্ছেন। প্রস্তুতি শেষ হতেই শুরু হলো দৃশ্যধারণ। দৃশ্যটা এমন, অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে 3 মাস বয়সী শিশুকে বুকে জড়িয়ে আর্তনাদ করছে মা। পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে তার মনিটরে ফুটে উঠল দৃশ্য। বাচ্চাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে নায়িকা মোহনা। দেখে বোঝার উপায় নেই অভিনয়। মনে হচ্ছে যেন চোখের সামনে যা ঘটেছে পুরোটাই বাস্তব। মোহনা ডেট নিয়ে ঝামেলা করলেও তার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। দুর্দান্ত অভিনয় তার। শুটিং পুরোদমে চলছে। ওরা কিছুক্ষণ শুটিং দেখে কাজ শুরু করলো প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে। প্রোডাকশন ম্যানেজার নতুন একটা হিসাবের খাতা খুলে বসেছে। এক দেখায় বোঝা যাচ্ছে এই খাতা গরমিলে ভরা। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। আজকের দিনটা বেশ ক্লান্তিময় হতে চলেছে। ওরা একটা একটা করে সব হিসাব নিয়ে আলাপ করছে তার সঙ্গে। টানা 2 ঘন্টা হিসাব নিকাশ নিয়ে কাজ করে হাঁপিয়ে উঠল ওরা। প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে একটা ব্রেক চেয়ে উঠে এলো। এই হোটেলের সামনে একটা বাগান আছে। বাগানটা কেবল নামেই বাগান, আসলে তো প্রাণহীন। তেমন একটা গাছগাছালি নেই। বড় বড় কয়েকটা আম আর কাঁঠাল গাছ। গাছগুলোর পাতা সবই শুকিয়ে গেছে। গাছগাছালি না থাকলেও রডের রংচটা একটা দোলনা আছে। দোলনার উপরে পা ভাঁজ করে বসে আচার খাচ্ছে ওরা। এই হোটেল থেকে কিছু দূরেই নাকি বিখ্যাত এক আচারের দোকান আছে, সেখান থেকে এই আচার আনিয়েছে। ডক্টর নাসরিন সকাল থেকে এই শুটিং সেটে রয়েছেন। জীবনে কোনোদিনও শুটিং দেখেননি তিনি, আর কবে দেখবেন তার ঠিক নেই। খানিক বিশ্রামের জন্যই বোধহয় হোটেলের দিকে এলেন তিনি। ওরাকে বাগানে দেখে এদিকেই পা বাড়ালেন তিনি। ওরা হাসি মুখে বলল, শুটিং কেমন লাগছে? ডক্টর নাসরিন মুগ্ধ গলায় বললেন, অসাধারণ। আমার ধারণাই ছিল না এভাবে শুটিং হয়। একটা দৃশ্য নাকি ভেঙে ভেঙে শ্যুট করা যায়। আমি তো ভাবতাম একেবারেই পুরো দৃশ্যটা শ্যুট করা হয়। ওরা মিষ্টি করে হাসলো। ডক্টর নাসরিন ইতস্তত করে বললেন, আপনাকে একটা রিকোয়েস্ট করবো ওরা। নিশ্চয়ই। আমি না আপনার হাজব্যান্ডের অনেক বড় ফ্যান। আমার খুব শখ তার শুটিং দেখার। আমার সেই শখটা পূরণ করবেন? ওরা দৃঢ় ভঙ্গিতে বলল, অবশ্যই করবো। এটা আবার রিকোয়েস্ট করার মতো একটা বিষয় হলো নাকি? এই লটে ওর শুটিং পরশু পর্যন্ত, তারপর আবার শুরু হবে ডিসেম্বরের প্রথম দিকে। আপনি কবে ফ্রি থাকবেন আমায় আগে ভাগেই জানিয়ে দিন। ডক্টর নাসরিন উৎফুল্ল ভঙ্গিতে বললেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ওরা আপনাকেও আমার সাথে যেতে হবে। আমি আপনার ডক্টর, এই অজুহাত ছাড়া তো আর শুটিং দেখতে যেতে পারি না। ওরা হেসে ফেলে বলল, কেন পারেন না? আমার প্রোডাকশনের কোনো শুটিং দেখার জন্য আপনার কোনো অজুহাতের প্রয়োজন নেই। সো সুইট অফ ইউ।
ডক্টর নাসরিন অরার আচার খাওয়ার দিকে লক্ষ্য করে বললেন, দেখলেন, আমি বলেছিলাম না প্রেগনেন্সির কোনো না কোনো পর্যায়ে আপনার টক খেতে ইচ্ছা করবে। অরা অবাক গলায় বলল, আমিও বিষয়টা খেয়াল করলাম। এতদিন নাটক সিনেমায় দেখেছি প্রেগনেন্ট মেয়েটা টক খেতে পছন্দ। আম, বাস্তবে যে এমনটা হয় এটা আমি বিশ্বাস করতাম না। এখন নিজের বেলায় দেখি সত্যি টক খেতে খুব ভালো লাগছে আমার। আচ্ছা ডক্টর, আমার বাবুটা এখন কত বড় হয়েছে? ডক্টর নাসরিন খানিকক্ষণ চিন্তা করে বললেন, আপনার তো এখন 15 উইক চলছে, তাই না? অরা আগ্রহ নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এই সময়টা বাবুর গ্রোথ অনেক দ্রুত হয়। প্রতি সপ্তাহে সে একটু একটু করে বেড়ে ওঠে। এর মধ্যে হয়তো তার দাঁতও গঠন হতে শুরু করেছে। অরা হতবিহ্বল ভঙ্গিতে বলল, তাই এখনই দাঁত তৈরি হয়ে গেছে? ডক্টর নাসরিন হাসি মুখে বললেন, হ্যাঁ, আর মজার বিষয়টা কি জানেন? দুধ দাঁত পড়ে যাওয়ার পর যে স্থায়ী দাঁত গজায় সেটাও এখনই গড়ে ওঠে, মাড়ির ভেতরে লুকিয়ে থাকে। বাবুকে নিয়ে যত জানে ততই অবাক হয়ে ওঠে ওরা। মাত্র কয়েক মাস আগে যে প্রাণের অস্তিত্ব পর্যন্ত ছিল না, সে আজ এত দ্রুত বেড়ে উঠছে। চোখের পলকেই তার কাছেও চলে আসবে। ওরা চিন্তা ভাবনার অধিকাংশ জুড়ে আজকাল কেবল বাবুই থাকে। বাবু যখন একটু একটু করে কথা বলতে শিখবে, অস্পষ্ট গলায় আ আ শব্দ করতে করতে একটা সময় যখন কথা বলতে শিখবে, তখন কাকে আগে ডাকবে, বাবাকে নাকি মাকে? সামনের দিনগুলো যে বড় সুখময় হতে চলেছে তা বেশ আগেভাগেই টের পাচ্ছে ওরা। আফসোস, আমরা আগেভাগে যা টের পাই কখনো কখনো তা সঠিক নাও হতে পারে। ডক্টর নাসরিনের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে কাজে ফিরল ওরা। প্রোডাকশন ম্যানেজার যে পরিমাণ ভুল বাজেট করেছে তাতে যে কারোরই মেজাজ খারাপ হয়ে যাওয়ার কথা। অরার জায়গায় আশরাত থাকলে নির্ঘাত এই লোককে এতক্ষণে ফায়ার করে দিত। অরার জায়গায় অরা আছে বলেই সে তখন থেকে ঠান্ডা মাথায় তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। সুস্পষ্ট নির্ভেজাল বাজেট নতুন করে তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। শীতকালে তো 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা, সে কারণে আরও বেশি ফাপড়ে পড়ে গেল অরা। আশরাদের সঙ্গে সেই সকালের পর আর কথা হয়নি। তার ম্যানেজার অয়নকে ফোন করে অরা জেনেছে এই লটের শুটিং প্রায় শেষের দিকে বলে একটু বেশি ব্যস্ত আজ আশরাত, তাই আর তাকে বিরক্ত করলো না। ঘরে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিল অরা। দিনভর বসে থাকতে থাকতে সারা শরীরে ক্লান্তি ধরে গেছে। আজকাল অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে অরা। ডাক্তার নাসরিন তখন বলেছিলেন এই সময় নিজেকে ফিট আর কর্মক্ষম রাখার জন্য শরীরচর্চার বিকল্প নেই। ব্যায়াম অরা কোনো কালে তেমন একটা করেনি, এবার বোধহয় বাবুর জন্য সেটাও রপ্ত করে ফেলতে হবে। উঠে বসলো অরা। এভাবে বিছানায় পড়ে থাকলে ক্লান্তি দূর হবে না, একটা হট শাওয়ার নিলে মন্দ হয় না, শরীরটা ঝরঝরে লাগবে। ভাবনা অনুযায়ী টাওয়েল নিয়ে অরা চলে গেল হট শাওয়ার নিতে। গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো অরা। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে চুল মুছছে সে। চুল মুছতে একটু তাড়াহুড়োই করলো, তাকে গোছগাছ করতে হবে, কাল সকালেই তো ঢাকায় ফিরে যাচ্ছে। অরা যেখানে দাঁড়িয়েছে তার ঠিক পাশেই উঁচু একটা গোলাকার টেবিল, টেবিলে ছোট ছোট কতগুলো শোপিস আর মস্ত একটা কাচের ফুলদানি। ফুলদানিতে আসল ফুল নেই, প্লাস্টিকের সাদা গোলাপের তোড়া। চুল মুছতে গিয়ে অসাবধানতা বশত অরার টাওয়েল গিয়ে আছড়ে পড়ে ফুলদানির উপর। বিকট শব্দ করে ফুলদানিটা ভেঙে পড়ে মেঝের উপর। অরা তড়িৎ গতিতে ছিটকে আরেক দিকে সরে গেল। তার বুক প্রচণ্ড গতিতে ধরফর করে উঠল। এত বড় একটা ফুলদানি এখানে রাখার প্রয়োজন কি কে জানে। অরার যতদূর মনে পড়ে, গতকাল প্রথমবার যখন সেই ঘরে এসেছিল তখন ফুলদানিটা ঘরের বড় টেবিলটার উপরে ছিল। রাতের ক্লিনিং স্টাফরা এসে এটাকে ছোট টেবিলের উপর রেখে গেছে। যত সব ঝামেলার দল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো। অরা সাবধানে সেগুলো এড়িয়ে ঘরের আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ থেমে গেল সে। তার চোখ দুটো আটকে গেল মেঝেতে পড়ে থাকা ওই প্লাস্টিকের ফুলগুলোর মাঝে। ফুলের মধ্যে থেকে জ্বলজ্বল করছে একটা নীলাভ আলো। অরা এখনই এগিয়ে গেল না সেদিকে, বুদ্ধি করে আগে ঘরের অপর প্রান্তে গেল। একটা প্লাস্টিকের স্যান্ডেল পরে এসে আবারও ফিরে এলো ওই ভাঙা ফুলদানিটার কাছে। এবার কাচের টুকরোগুলোকে তোয়াক্কা না করে অরা এগিয়ে গেল ওই প্লাস্টিকের ফুলের দিকে। কোনো এক অজানা কারণে তার বুকটা ধুকপুক করছে। সামান্য প্লাস্টিকের ফুলের তো নিজস্ব আলো থাকার কথা নয়, যা কিনা জ্বলজ্বল করে উঠবে। ফুলগুলোর মাঝে হাত দিল অরা। হাতের মধ্যে যা অনুভব করলো অরা, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। জিনিসটা ফুলের মধ্যে থেকে বের করে আনলো স্পাই ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে শুটিংও করা হয়, তবে অত্যন্ত ক্ষুদ্র। এই ক্যামেরার মূল কাজ কারো ঘরে লুকিয়ে রাখা। এই ক্যামেরা যেখানে লুকিয়ে রাখা হবে সেই জায়গাটা মোবাইলের মাধ্যমে সরাসরি দেখা সম্ভব। তার মানে কেউ এই মুহূর্তে অরাকে দেখতে পাচ্ছে, কিন্তু কে, কতক্ষণ ধরে? অরা আজ পুরোটা দিন ঘরে যা যা করেছে সবই সে দেখেছে। অরা তো এই ঘরে চেঞ্জও করেছে, কি সর্বনাশ! কে তার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে? নিশ্চয়ই হোটেলের কেউ। কাল রাত ওই ক্লিনিং স্টাফরা নিশ্চয়ই এই জিনিসটা ফুলের মাঝে লুকিয়ে রেখেছিল। অরার তখনই বোঝা উচিত ছিল ওদের কোনো বদমতলব আছে, না হলে রাত একটার সময় কেউ রুম ক্লিন করতে চায়? নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। আতঙ্কে ছটফট করছে অরা।
সে এখন কি করবে? আরশাদকে একটা ফোন করবে? না না, আরশাদকে আচমকা ফোন করে এসব বললেও কিছুই বুঝবে না, উল্টো অরার উপর রাগ দেখাবে। নিজেকে একটা সমাধান বের করতে হবে। অরা কখনোই নিজেকে রাগী বলে মানে না, তবে আজ রাগে রীতিমতো তার গা কাঁপছে। জীবনে এতটা রাগ তার কোনোদিনও হয়নি। দ্রুত পায়ে হেঁটে অরা হোটেলের রিসেপশনে পৌঁছে গেল। রিসেপশনে একটা মেয়ে বসে আছে। অরা দ্রুততার সঙ্গে তাকে বলল। আপনাদের ম্যানেজারকে ডাকুন। মেয়েটা ভদ্রভাবে বলল। কেন ম্যাম, কোনো সমস্যা? অরা তেলে বেগুনে জ্বলে উঠে বলল। হ্যাঁ সমস্যা, ডাকুন আপনার ম্যানেজারকে। মেয়েটা ভীত হয়ে ফোন করলো ইন্টারকমে। মুহূর্তে সুটটায় পরিহিত ভদ্রবেশী ম্যানেজার এসে হাজির। অরা ম্যানেজারের সামনে স্পাই ক্যামেরাটা তুলে ধরে বলল। এসবের মানে কি? ম্যানেজার ঢোক গিলে বলল। এটা কি ম্যাম? অরা দাঁতে দাঁত চেপে বলল। বুঝতে পারছেন নাকি? আপনার হোটেলের স্টাফ কাল রাতে ক্লিনিং এর অজুহাতে এই ক্যামেরা আমার ঘরে ফিট করে দিয়ে যায়। এই ক্যামেরা সিসি ক্যামেরা কাজ করে। আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে লাইভ দেখা যায়। লোকটা ঘাবড়ে গিয়ে বলল। না মানে ম্যাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। অরা চটে গিয়ে বলল। ভুল হচ্ছে মানে? জিনিসটা আমার সামনে আপনাদের হোটেলের ফুলদানির মধ্যে খুঁজে পেয়েছি আমি। কিসের ভুল হচ্ছে এখানে? ম্যানেজার কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই ওরা কিছুটা দূরে দেখতে পেল গতরাতে যে ছেলেটা তার কাছে চাবি চেয়েছিল সেই ছেলেটা যাচ্ছে। ওরা ব্যস্ত ভঙ্গিমায় আঙ্গুল তাক করে বলল। ওই ছেলেটা কাল আমার রুমের ক্লিনিং করতে এসেছিল। ওই এই ক্যামেরা লুকিয়ে রেখেছিল। ডাকুন ওকে। ম্যানেজার দুর্বল কণ্ঠে ওই ছেলেটাকে ডাকলো। আসিফ। এমনভাবে ডাকলো যেন ছেলেটা শুনতে না পায়, তবে আসিফ ঠিকই শুনতে পেল। ছোট ছোট পা ফেলে এগিয়ে এসে বলল। জি স্যার। ওরা তেজস্বী কণ্ঠে বলল। জিজ্ঞেস করুন আপনার হোটেলের স্টাফ গেস্টদের প্রাইভেসি নিয়ে এভাবে ছেলেখেলা কেন করছে? ম্যানেজার আমতা আমতা করে বলল। আসিফ, তুমি ম্যামের রুমে এই ক্যামেরা ফিট করে এসেছো কেন? আসিফ ছেলেটা হতবাক ভঙ্গিতে বলল। আপনি তো এমনটা করতে বলেছিলেন স্যার। ম্যানেজার হাতের ইশারায় ছেলেটাকে চলে যেতে বলল। এই ম্যানেজার তার মানে এতক্ষণ সবটাই জানতো, জেনে বুঝে নাটক করছিল ওরার সঙ্গে। ওরা অগ্নিকণ্ঠে বলে উঠল। আপনি? ও, তার মানে এটা আপনাদের বিজনেস। আপনারা হোটেলের নাম করে আড়ালে গেস্টদের ঘরে স্পাই ক্যামেরা ফিট করেন। গেস্টদের প্রাইভেসি কোনো মূল্য নেই আপনাদের কাছে। এমন ঘটনা প্রায় শোনা যায়। হোটেলে যেসব ঘরে মেয়েটা একা থাকে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়। আবার কোনো দোকানের ট্রায়াল রুমেও আয়নার পেছনে ক্যামেরা লুকানো থাকে। তাই বলে ওরার নিজেকেও এই পরিস্থিতির শিকার হতে হলো। পৃথিবীটা আজকাল এতটাই অনিরাপদ হয়ে গেছে। ম্যানেজার কম্পিত স্বরে বলল। না আসলে ম্যাম। ম্যানেজারকে মাঝপথে থামিয়ে দিয়ে ওরা বলল। আমি আপনার এবং আপনার এই হোটেলের বিরুদ্ধে কেস করব। আপনাদের এই নোংরামো বন্ধ করে ছাড়বো আমি। ওরা পা বাড়ালো তার রুমের দিকে। কেসের ভয়ে এবার ম্যানেজার মুখ খুলল। ম্যাম বিশ্বাস করুন ম্যাম, এটা আমাদের বিজনেস না। আমরা কোনো গেস্টের ঘরেই কোনোদিন এমন ক্যামেরা ফিট করিনি। গেস্টদের প্রাইভেসি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তাহলে আমার ঘরে ক্যামেরা ফিট করেছেন কেন? ম্যানেজার সংকোচ জড়িত গলায় বলল। স্যারের কথা মতোই আমরা কাজটা করেছি ম্যাম, বিশ্বাস করুন। এই ক্যামেরাটা আমাদের না, শুটিং এর ক্যামেরা। ক্যামেরা রেকর্ড করা লাইভ ফুটেজ স্যারের কাছেই আছে। ওরা বিভ্রান্ত গলায় বলল। কার কাছে? আরশাদ স্যারের কাছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ওরা। সে কি ঠিক শুনলো? আরশাদ? আরশাদ তার ঘরে তারই অজান্তে ক্যামেরা ফিট করিয়েছে? কিন্তু কেন? এসব কি হচ্ছে ওরার সঙ্গে? অন্যমনস্কভাবে জানালার বাইরে তাকিয়ে আছে ওরা। মিনিট 10 হলো গাড়ি প্রবেশ করেছে ঢাকায়। কালিয়াকৈরে যাওয়ার সময় পুরোটা পথ ঘুমিয়ে কাটিয়েছে ওরা। তবে আজ ঠিক উল্টো চিত্র। ঘুমের নামগন্ধ নেই দুটো চোখে। কাল রাতেও ভালো ঘুম হয়নি। ভোর রাতে চোখ দুটো লেগে এলেও ভাঙা ভাঙা স্বপ্ন দেখে উঠে যায় সে। ঘুমটা এই মুহূর্তে মুখ্য নয়, পৃথিবীর কোনো কিছুই মুখ্য নয়। একটা প্রশ্নের উত্তর ছাড়া। কেন? আরশাদ কেন তার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখতে গেল? অরার মনের একটা অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করছে এই কাজ আরশাদ করেনি। হোটেলের লোকজন মিথ্যা বলছে তাকে, হয়তো এর পিছনে অন্য কেউ আছে। তবে মনের আরেক অংশ মনে করছে হোটেলের লোকেরা মিথ্যা বলছে না। তবে কেন? আরশাদ কেন এমন কাজ করতে যাবে? হতাশায় মাথা চেপে ধরল ওরা। বাড়িতে পৌঁছানো না পর্যন্ত ওরা শান্তি নেই। আপনি ঠিক আছেন ওরা? চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন ডক্টর নাসরিন। ওরা জোরপূর্বক ঠোঁটে একটা কৃত্রিম হাসি টেনে এনে বলল। হ্যাঁ ডক্টর, আমি ঠিক আছি। আপনাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। ওরা হালকা গলায় বলল। তেমন কিছু না, আসলে আমি একটু টায়ার্ড, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। অজুহাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওরার কাছে। যে সত্যির মুখোমুখি সে হয়ে দাঁড়িয়েছে সেই সত্যি পৃথিবীর কাউকে জানানো যায় না। ওরার স্বামী, তার সব থেকে ভালোবাসার মানুষটা কেন তারই ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখবে?
হ্যান্ডব্যাগের মধ্যে পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। হ্যান্ডব্যাগের মধ্যে পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। হ্যান্ডব্যাগ খুলে মোবাইল বের করার প্রয়োজন মনে করলো না ওরা। খুব ভালো করে সে জানে কে ফোন করেছে তাকে। আরশাদ। গত রাত থেকে অসংখ্যবার আরশাদ কল করেছে ওরাকে, একবারও সেই কল রিসিভ করেনি ওরা। অচেনা এক অভিমান আঁকড়ে ধরেছে তাকে। মুঠোর মধ্যে থাকা জিনিসটাকে আরো শক্ত করে চেপে ধরল ওরা। যাত্রার শুরুর থেকে সেই স্পাই ক্যামেরা ওরার মুঠোয় বন্দি। আরশাদ নাকি আজ শুটিংয়ে যায়নি, হুট করে এই সকালবেলা শুটিং প্যাক আপ করেছে সে। ভালোই হলো, বাড়ি পৌঁছে এই ক্যামেরা বিষয়ে তার সাথে কথা বলা যাবে। গাড়িটা বাড়ির সামনে এসে থামলো দুপুর নাগাদ। অন্যান্য দিনের মতোই সাধারণ একটা দিন। মাথার উপরে মিষ্টি একটা রোদ। দুজন মালি তার বাড়ির সামনের বিশাল বাগানের যত্ন নিচ্ছে। মূল দরজার সামনে সিকিউরিটি গার্ডরা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই ওরা। তার সমস্ত চিন্তা ভাবনা যেন এক জায়গাতেই আটকে রয়েছে। গাড়ি থেকে নেমে এক মুহূর্ত অপেক্ষা করলো না ওরা, দ্রুত পায়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। দরজার সামনে একজন স্টাফকে পাওয়া গেল। ওরা ব্যস্ত ভঙ্গিমায় তাকে জিজ্ঞাসা করলো, তোমার স্যার কোথায়? লাইব্রেরিতে ম্যাম। লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল ওরা। কাল রাত থেকে যে প্রশ্নগুলো তার মাঝে ঘুরপাক খাচ্ছে সেগুলোকে ওরা আর ধরে রাখতে পারছে না নিজের মাঝে। উত্তরগুলো জানা খুবই জরুরি হয়ে উঠেছে। লাইব্রেরি ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে ওরা দেখলো সোফার উপর পা তুলে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে আরশাদ। দিন কয়েকের দূরত্বের পর আবার যখন তাদের দেখা হয় ওরা তখন কোনো কিছু তোয়াক্কা না করে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আরশাদকে। নিজেকে বন্দি করে রাখে আরশাদের বাহুডোরে। দিন কয়েকের দূরত্বের পর আজ তাদের দেখা হয়েছে ঠিকই, তবে আরশাদের বাহুডোরে নিজেকে বন্দি করার মতো পরিস্থিতি আজ নেই। ওরা থমথমে ভঙ্গিতে আরশাদের সামনে গিয়ে দাঁড়িয়ে হাতের মুঠো থেকে সেই স্পাই ক্যামেরা বের করে এনে তার সামনে মেলে ধরল। বলল, এর মানে কি আরশাদ? বইয়ের মাঝে আরশাদ এতটাই ডুবে গিয়েছিল যে এতটা সময় অরার উপস্থিতি টেরই পায়নি। অরার কণ্ঠে সম্বিত পিড়ে পেয়ে বই রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ফাইনালি? এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল না? অনেক টেনশন করছিলাম। টেনশনে আজকে শুটিং প্যাক আপ করে ফেলেছি। অবাক হয়ে আরশাদের দিকে তাকিয়ে রইল ওরা। ক্যামেরার বিষয়টা একেবারে এড়িয়ে যাচ্ছে সে। এত বড় একটা ঘটনা ওরার সামনে এলো অথচ সে পাত্তাই দিচ্ছে না। ওরা আবারও একই প্রশ্ন করলো। এসবের মানে কি? আরশাদ এবারও এড়িয়ে গেল তার প্রশ্ন। উদ্বিগ্ন গলায় বলল, কাল রাত থেকে আমার কল রিসিভ করছো না কেন তুমি? জানো কতটা টেনশনে ছিলাম? আরশাদ বারবার ক্যামেরার বিষয়টা এড়িয়ে যাচ্ছে কেন? তার মানে অরার ধারণা ভুল? সে তো শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করে গেছে আরশাদকে। তার ধারণা ছিল হোটেলের লোকজন মিথ্যা বলছে, কিংবা অন্য কেউ ক্যামেরা ফিট করিয়ে আরশাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তেমনটা হলে তো এই ক্যামেরা দেখেই তার চমকে ওঠার কথা ছিল, কিন্তু না। শান্ত ভঙ্গিতে সুকৌশলে পুরো ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আরশাদ। তার মানে অন্য কেউ নয়, এই ক্যামেরা তার ঘরে লুকিয়ে রেখেছিল খোদ আরশাদই। অরা সন্দেহযুক্ত গলায় বলল, কথা ঘোরানোর চেষ্টা করবে না আরশাদ। আমার হোটেল রুমে আমি এই স্পাই ক্যামেরাটা খুঁজে পেয়েছি, আর আমি খুব ভালো করে জেনে গেছি এটা তোমার কাজ। কি হচ্ছে এসব? আরশাদ এগিয়ে এসে ক্যামেরাটা অরার হাত থেকে নিয়ে হালকা গলায় বলল। অরা এবার ধৈর্যহারা হয়ে উঠল। তার উপরে আরশাদের এই শান্ত ভঙ্গিতে তার রাগের আগুনে ঘি ঢালার কাজ করলো। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে অরা চিৎকার করে বলল। আনসার মি ড্যাম ইট! কয়েক মুহূর্তের জন্য নীরবতার হাওয়া কেটে গেল ঘর জুড়ে। নীরবতার মাঝে আরশাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছে ওরা। তার সঙ্গে নীরবতায় কাটানো প্রতিটা মুহূর্তই পরম শান্তিময়। আজকের এই মুহূর্তটা বাদে আজ এই নীরবতা যেন বড় অসহনীয় হয়ে উঠেছে। ওরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কখন নীরবতা কেটে যাবে, কখন আরশাদ মুখ খুলবে, আর কখন সে তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আরশাদ বলল, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। ওরা অবিশ্বাসে তাকিয়ে রইল আরশাদের দিকে। একেবারেই অবিশ্বাস্য একটা উত্তর। এর আগেও তো তারা দূরে দূরে থেকেছে, আরও লম্বা সময়ের জন্য দূরে থেকেছে। তখনও তাকে দেখতে ইচ্ছা হয়েছিল আরশাদের, কিন্তু কোনো বাড়িতেও তার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেনি আরশাদ। তবে এবার কেন? ওরা ক্রুদ্ধ কণ্ঠে বলল, আরশাদ, আমার বোকা মনে করবে না একদম। দেখতে ইচ্ছে করলে ভিডিও কল করতে পারতে। হোটেলের স্টাফ দিয়ে আমার অজান্তে আমার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখতে না। আরশাদ ভ্রু কুঁচকে বলল, ভিডিও কলে তো সর্বক্ষণ দেখার সুযোগ নেই। আমার তোমাকে সবসময় দেখতে ইচ্ছে করছিল। আচ্ছা, মানলাম তোমার সব সময় দেখতে ইচ্ছে করছিল, তাহলে ক্যামেরার ব্যাপারটা জানালে কি হতো আমায়? এখন যা হচ্ছে তা অ্যাভয়েড করার জন্য যাইনি। ওরা বিভ্রান্ত গলায় বলল, এখন যা হচ্ছে মানে? এখন কি হচ্ছে? তুমি অকারণে সিন ক্রিয়েট করছো। ওরা হতবাক গলায় বলল, আমি অকারণে সিন ক্রিয়েট করছি? আরশাদ, আমার রুমে তুমি একটা স্পাই ক্যামেরা লুকিয়ে রেখেছিলে আমার পারমিশন ছাড়া। আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল, এখানে তোমার পারমিশন নিতে হবে কেন? ওরা জোর গলায় বলল, তুমি খুব ভালো করেই জানো কেন পারমিশন নিতে হবে।
আমার রুম আমার পার্সোনাল এরিয়া, তুমি চাইলেই পার্সোনাল এরিয়া আমার ভিডিও করতে পারো না? রুমের মধ্যে মানুষ ফর্মালি থাকে না, আমার জামা কাপড়ে ঠিক থাকে না, আমি কতবার চেঞ্জ করেছি আর সেগুলো তুমি ভিডিও করেছো। আরশাদ আত্মপক্ষ সমর্থনে সুরে বলল। তো সমস্যা কোথায়? সেই ভিডিও আমি ছাড়া তো কেউ দেখেনি। তোমার ফোন থেকে ভিডিওটা অন্য কোথাও তো চলে যেতে পারে। আরশাদ ভ্রুকুচকে বলল। অন্য কোথায় যাবে? তোমার পার্সোনাল ভিডিও আমি এখনো ফোনে রেখে দিয়েছি কিনা সাথে সাথে ডিলিট করেছি। মোবাইলে ব্যক্তিগত এমন কোনো ছবি বা ভিডিও থাকা মোটেও নিরাপদ নয়। আমরা তো ভাবি একটা ডিলিট বাটনে চাপ পড়লেই বুঝি সেই ছবি বা ভিডিও চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায়, তবে বাস্তবে তেমনটা হয় না। ডিলিট হওয়ার পরও তা থেকে যায় ফোনের কোনো এক অংশে। পৃথিবীতে কোনো কিছুই তো নিশ্চয়তা নেই। কড়া নিরাপত্তার মাঝে থাকা সত্ত্বেও আরশাদের এই ফোন তার কাছ থেকে চুরি হয়ে যেতে পারে, কিংবা তার ফোন কোনো দক্ষ হ্যাকার হ্যাকও করে ফেলতে পারে। আরশাদের ফোন চুরি বা হ্যাক হওয়ার অর্থ অন্য কারো কাছে অর্ডার ভিডিও পৌঁছে যাওয়া, যা ওরা দুঃস্বপ্নেও চায় না। তার রাগের মূল কারণ এটাই, কিন্তু আরশাদ তো বুঝতেই চাইছে না। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল। তবুও কেন রেকর্ড করবে? আমি এখনো বুঝতে পারছি না এখানে সমস্যা কোথায়। আমার সমস্যা আছে। তুমি আমার ওয়াইফ ওরা, আমি তো অন্য কারো ঘরে ক্যামেরা রাখিনি, তোমার ঘরে রেখেছি। ওরা দৃঢ় কণ্ঠে বলল। আমি তোমার ওয়াইফ হই আর যেই হই না কেন, তুমি সেটা পারো না আরশাদ। আমার প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? রুমের মধ্যে আমি একা যে কোনো অবস্থায় থাকতে পারি। অনেকটা সময় নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে আরশাদ। আর সম্ভব হলো না তার পক্ষে। তার মনে যে অবিশ্বাসের উকিঝুঁকি, তা আর গোপন করে রাখতে পারল না ওরার কাছ থেকে। আরশাদ অধৈর্য হয়ে বলল। একাই তো ছিলে, সাথে অন্য কেউ তো ছিল না। চোখ বড় বড় করে আরশাদের দিকে তাকিয়ে রইল ওরা। বুকে বড়সড় ধাক্কার মতো খেলো। মনে হচ্ছে পৃথিবীটা যেন নিমিষেই থেমে গেছে। মনের মাঝে একই সাথে হাজারো অনুভূতি ঘোরাফেরা করছে। একই সঙ্গে রাগ, বিস্ময়, হতাশা ঘিরে ধরল তাকে। ওরা কাপা কাপা স্বরে ভীত ভঙ্গিতে বলল। আরশাদ, ডোন্ট টেল মি তুমি আমার সন্দেহ করো। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ শীতল গলায় বলল। সন্দেহ করি না, কিন্তু এখন তোমার কথাবার্তায় সন্দেহ করতে বাধ্য হচ্ছি। মানে বুঝতে পারছো না? না, পারছি না। আরশাদ জিজ্ঞাসাবাদের ভঙ্গিতে বলল। স্পাই ক্যামেরা খোঁজ পেয়ে এত রিয়েক্ট করছো কেন তুমি? শুধুমাত্র তোমার পার্সোনাল ভিডিও রেকর্ড করেছিলে, আর সেই ভিডিও অন্য কোথাও চলে যেতে পারে এই ভয়ে? ওরা স্বাভাবিক ভঙ্গিতে বলল। হ্যাঁ, আর কি কারণ থাকবে? আরশাদ অবিশ্বাসের সুরে বলল। না, শুধুমাত্র এই কারণে তো কারো এত রিয়েক্ট করার কথা না। আমার কি মনে হচ্ছে জানো? কি? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। ওই রাতে তোমার ঘরে কারো আসার প্ল্যানিং ছিল। আমার স্পাই ক্যামেরা খুঁজে পাওয়ার তুমি সতর্ক হয়ে যাও, আর তোমার প্ল্যানিংটা ভেস্তে যায়। সেই জন্যই এত রিয়েক্ট করছো, তাই না? ওরা উচ্চস্বরে বলল। আরশাদ, এতক্ষণ দাঁড়িয়ে থেকে শরীরের সমস্ত জোর যেন হারিয়ে ফেলেছে ওরা। মনের জোরটাও এই মুহূর্তে হারিয়ে ফেললো। ধপ করে বসে পড়ল সোফার উপরে। আরশাদ তার মানে তাকে সন্দেহ করছে? শুধুমাত্র সন্দেহ নয়, আরশাদ তো রীতিমতো দৃঢ়ভাবে বিশ্বাস করছে ওরা অন্য কারো সঙ্গে। বাকিটা ওরা ভাবতে পারল না। তার গা গুলিয়ে উঠছে। চোখ তুলে অসহায় দৃষ্টিতে আরশাদের দিকে তাকালো ওরা। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আসলেই তার আরশাদ, নাকি আরশাদের রূপধারী অন্য কেউ? এতকাল যে মানুষটাকে সে চিনে এসেছে, আজ মুহূর্তের মধ্যে সে মানুষটা অচেনা হয়ে উঠল। ওরাকে দমে যেতে দেখে আরশাদ বলল। এত গায়ে লাগলো কেন কথাটা? সত্যি এমন প্ল্যান ছিল নাকি? ওরা আবারও উঠে দাঁড়িয়ে তেজি ভঙ্গিতে বলল। যে মানুষটা 2 দিন পরে তোমার বাচ্চার মা হবে, তাকে এতটা বড় অপমান তুমি কি করে করতে পারলে বলো? বিরক্তিতে গা জ্বলে গেল আরশাদের। তার মনে পড়ে গেল নওশিনের কথা। নওশিন তো ঠিক এভাবেই নিজের দোষগুলো ঢাকার জন্য ওই একটা পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করত। আরশাদের বাচ্চার মায়ের পরিচয়, ওরাও ঠিক একই কাজ করছে। তার মানে নওশিন আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল। কথায় কথায় বাচ্চাদের মতো মায়ের কাট পেলে করো না তো। ওরা আর্তনাদ করে বলল। আচ্ছা ঠিক আছে, যে মানুষটা তোমার বিয়ে করাবো, যাকে তুমি ভালোবাসো, যে মুখ দিয়ে ভালোবাসি বলো, সেই মুখ দিয়ে ওরকম নোংরা একটা কথা বলতে পারলে তুমি? বলার পর বিন্দুমাত্র রিগ্রেটও নেই তোমার মধ্যে? ওরা কাঁদতে চাইছে না, ভেঙে পড়তে চাইছে না, কিন্তু কথাগুলো বলতে গিয়ে তার চোখ দুটো বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। যে আরশাদ ওরার চোখে এক বিন্দু জল দেখলেও ব্যস্ত হয়ে যায়, সেই জল মুছে দিতে আজ ওরার কান্না সেই আরশাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারছে না। এই একদিনের মধ্যে কি এমন হলো যা এতটা বদলে দিয়েছে আরশাদকে? আরশাদ বিন্দুমাত্র সংকোচ না করে বলল। আমার বলা নোংরা কথাগুলো মিথ্যে হলে তোমার তো একটা গায়ে লাগতো না। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল ওরা। সে প্রাণপণে বিশ্বাস করতে চাইছে তার সঙ্গে যা ঘটছে তা বাস্তব নয়।
তার দেখা আর 10টা দুঃস্বপ্নের মতো এই মুহূর্তটাও কোনো এক দুঃস্বপ্নের অংশ। একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তার জন্য সব থেকে আঘাতের, সব থেকে অপমানের। আর সেই অপমানটা যদি তারই সব থেকে কাছের মানুষটা করে, তার তো বেঁচে থাকার সকল ইচ্ছেটাই ফুরিয়ে যায়। ওরা বিড়বিড় করে বলল, কার সাথে ঘর করছি আমি? বিড়বিড় করে বললেও কথাটা শুনতে পেল আরশাদ তেজি ভঙ্গিতে। সে বলল, এখন তো এই প্রশ্ন করবেই, অন্য মানুষের স্বাদ পেয়ে গেছো না? নিজের সম্পর্কে এমন বিশ্রী কথা আর শুনতে পারল না ওরা। আকুতির স্বরে বলল, আরশাদ প্লিজ প্লিজ। চুপ করলো আরশাদ। ওরা আবারও কম্পিত স্বরে বলল, সরি, আমারই ভুল হয়েছে তোমার কাছে এসে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো ওরা। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পা ফেলে হাঁটাও যেন কষ্টকর কাজে পরিণত হয়েছে। আরশাদ তো কেবল তার স্বামী নয়, তার ভালোবাসার মানুষ, তার হৃদয়ে বসবাসকারী। সেই মানুষটাই কিনা তাকে নিয়ে এসব ভাবে। নিজের অস্তিত্বের উপর ঘৃণা ধরে যাচ্ছে অরার বয়স তখন 14 কি 15। তার অতটুকু শরীরের উপরে সংসারের সকল কাজের বোঝা। কাক ভরে পুকুর ঘাটে এক গাদা কাপড় চোপড় নিয়ে যেত কাচবে বলে। বাড়ি ফিরে বাসন ধুয়ে তরকারি কুটতে বসে যেত। তার নতুন মা আয়েশা বেগম তখন কেবল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে নানান অজুহাতে গালমন্দ করতেন তাকে। এ যেন রোজকার রুটিন। একটা সময় তার কটু কথাগুলো গায়ে মাখা ছেড়ে দেয় ওরা। তরকারি কুটে ঘর ঝাড় দিয়ে মুছে ওরা চলে যেত স্কুলে। তার স্কুলে যাওয়া নিয়েও আয়েশার আপত্তি শেষ ছিল না। ওরা যেহেতু ঘরের সব কাজ করে রেখেই যেত, তাই বেশি কিছু বলতেও পারতেন না তিনি। পড়াশোনা, ঘরের কাজ, ছোট ছোট ভাইদের দেখাশোনা আর নতুন মায়ের অমানবিক অত্যাচার, এক একটা দিন যেন ওরার কাছে এক এক বছরের সমান ছিল। শুরু হলে শেষ হতেই চাইতো না দিনগুলো। দিনভর খেটে খুটে সেদিন একটু বিশ্রাম নিতে এসেছে। চোখ দুটো বন্ধ করতেই তার কানে আসে নতুন মায়ের চেঁচামেচি। আয়েশা কোনো না কোনো কারণে সারাদিনই চেঁচামেচি করতেন। বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও চোখ বুজে ফেলে ওরা। তখনই তার ঘরে প্রবেশ ঘটে আয়েশা। তার পিছু নেন ওরার বাবা হাফিজ মিয়া। কথা নেই বার্তা নেই, আয়েশা প্রকাণ্ড এক বেত দিয়ে আঘাত করে ওরার গায়ে। চমকে উঠে বসে ওরা। হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বাবা আর নতুন মায়ের দিকে। তাকে আঘাত করার জন্যেই কখনোই কোনো কারণের প্রয়োজন ছিল না আয়েশার। তবে আজ মনে হলো যেন কোনো কারণ আছে। আয়েশা অগ্নিকণ্ঠে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।